নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস। বগুড়ার প্রাণ গেল ৬ পথচারীর, আহত অন্তত ১৫। পালিয়েছে চালক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। ঢাকা দিল্লি সম্পর্কে উত্তাপ। আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না হলে সম্পর্কে বাড়বে উদ্বেগ। ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সিদ্ধান্ত নিতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামায়াত। সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শিক্ষাঙ্গনে সংঘাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। বিশেষ জ্যাকেটে ঢাকায় ফেন্সিডিল আনতে গিয়ে আটক ৪। গাজীপুরে পুলিশের হাতে ৪৯ জনের নাম নিরপেক্ষভাবে তালিকা করে অভিযান। কক্সবাজারে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ফুটপাতের গণ্ডি পেরিয়ে মূল সড়কে অস্থায়ী দোকানপাটের থাবা। অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকই বেদখল। চলাচলের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। সকালের সময় সঙ্গে আছে আমি তাজমিলা খান। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল ৬ পথচারীর, আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পরই পালিয়েছে চালক। পুলিশ জানায় ভোর ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে শাহ ফতে আলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। সেখানে কাজের সন্ধানে অপেক্ষা করা শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন অন্তত ১৮ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়ার এরুলিয়া বাজারে কিন্তু যেই শাহ ফতে আলী পরিবহনটি রয়েছে ঢাকা থেকে নওগাঁগামী, সেই পরিবহনে কিন্তু আসলে বাস চাপা পড়ে এখানে যেই ৬ জন যারা শ্রমিক ছিলেন, যারা আসলে এখানে ধান কাটার দিনমজুর হিসেবে কাজ করেন, তারা ঘটনাস্থলে ৩ জন নিহত হন এবং মোট ১৮ জন শ্রমিককে কিন্তু আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন নিহত হন। অর্থাৎ বর্তমানে মোট ১৫ জন চিকিৎসাধীন আছেন এবং সব মিলিয়ে ঘটনাস্থল এবং পরবর্তীতে হাসপাতালে কিন্তু ৩ জন সহ মোট ৬ জন নিহত হয়েছেন। এবং যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু ভোর ৫টার পরপরই, এবং স্থানীয়রা বলছেন যে মূলত বৃষ্টির কারণে আসলে এই যে শাহ ফতে আলী পরিবহনটি ঢাকা থেকে নওগাঁ দিকে যাচ্ছিল, অতিরিক্ত গতি থাকায় সেটি আসলে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আসলে বাড়ি খায় এবং সেটি বাড়ি খেয়ে কয়েকবার ঘূর্ণি হয়ে কিন্তু আসলে সেটি যারা মহাসড়কের পাশে যারা ছিলেন তাদেরকে চাপা দেয় এবং সেই সময়ে কিন্তু একটি যে চায়ের দোকান ছিল সেটিও কিন্তু আসলে লন্ডভন্ড হয়ে যায়। এবং স্থানীয়রা বলছেন যে এই যে স্থানে ঘটনাটি ঘটেছে, এখানে স্কুল সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার পরও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত আসলে কয়েকদিন পর পর এখানে দুর্ঘটনা ঘটছে এবং তাতে করে আসলে প্রাণহানি এবং হতাহতের সংখ্যা বাড়ছে। এবং যেই ৬ জন এখন পর্যন্ত নিহত হয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু আসলে এখানে ধান কাটার শ্রমিক হিসেবে কিন্তু এখানে এসেছিল এবং প্রতিদিন ভোরেই কিন্তু এখানে ধান কাটার যারা শ্রমিক তারা কিন্তু এখানে আসেন এবং স্থানীয় মানুষজন কিন্তু তাদের যেই ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু ধান কাটার জন্য তাদেরকে নিয়ে যান। এবং যেই যারা নিহত পরপরই কিন্তু আসলে এই যেই বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কটি কিন্তু এখানে আঞ্চলিক মহাসড়কটি স্থানীয়রা যারা আছেন তারা বিক্ষুব্ধ হয়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং এই অবরোধের ফলে কিন্তু আসলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট তৈরি হয়েছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং ট্রিপল লাইনে ফোন পেয়ে কিন্তু আসলে পুলিশ এসে কিন্তু আসলে তারা এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু তারা এখনো পৌঁছায়নি। এতে করে কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু আরো বেশি বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং আহত যারা ১৫ জন আছেন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তাদের অবস্থা আসলে খুবই। বগুড়া থেকে সরাসরি যুক্ত ছিলাম।
দণ্ডিত শেখ হাসিনার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ বাড়বে বলে সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। ২৪ জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে বুধবার রাতেই তীব্র ক্ষোভ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রশ্নে সে আওয়ামী লীগ ও ভারত প্রসঙ্গ। শামা ওবায়েদ সাফ জানিয়ে দেন, ভারতকে এখনই আওয়ামী লীগের সব অপকর্ম বন্ধ করতে হবে। তার মতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হোক, দুই দেশের জনগণ ও সরকার চায়, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সন্দিহান তিনি। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মনোযোগ আকর্ষণের জন্য আওয়ামী লীগ জঙ্গি তত্ত্ব ব্যবহার করেছে। দেশে জনগণের নির্বাচিত সরকার ও বিরোধী দল আছে, কোনো জঙ্গিবাদ নেই বলেও জবাব দেন তিনি। জানান, দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটাই সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে সরকার প্রধান ভারত সফর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও তার সিদ্ধান্তের উপর। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, ওনার স্কেডিউল অনুযায়ী ওনার সিদ্ধান্ত নেবেন। আমরা তো চিঠি দিয়েছি, আপনারা অপেক্ষা করেন। জুলাই যোদ্ধাদের আহত করে এমন কিছু করার ক্ষেত্রে ভারতকে আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের সমর্থিত। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। 16 আগস্ট কিশোরগঞ্জ থেকে সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। সচিবালয় মন্ত্রিসভা কমিটির সভা শেষে কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বলেন, 1.5 মাসে সারা দেশের তথ্য সংগ্রহের পর 3 ধাপে চলবে যাচাই বাছাই। এদিকে নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনে বিজয়ের পরই চলতি বছরের 10 মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে এই কার্যক্রম। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন জানান, 16 আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরই 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেক্টর এই সেশনের যে কার্যক্রম। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে এবং আজকে একটা কর্ম পরিকল্পনা
তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন নদী খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার সংক্রান্ত বৈঠক সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টরা বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। খালিলুর রহমান, বাংলাদেশ 99। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। কূটনৈতিক ও দলীয় সূত্র জানায় ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্য মতে নিউ ইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাস করেন বহু বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর এ সফর বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে। জনগণের মাঝে এবং নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে এই অনুষ্ঠানটা। সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে, তবে চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য এক গৌরবময় ও বিরল কূটনৈতিক দৃশ্যপট তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। মনোনয়নপত্র দাখিল ১৩ তারিখ আর প্রার্থিতা প্রত্যাহার ১৮ আগস্ট। রাজধানীর আগারগাঁওয়ে তফসিল ঘোষণা করে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর থেকেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ইসি। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট, আর ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৮ আগস্ট মঙ্গলবার। সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলে অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের সংখ্যা তার। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তা সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাবো না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নিরপেক্ষভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে সমন্বিত ও কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজারকে মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট উল্লেখ করে তিনি বলেন, ইয়াবা পাচার ও মাদকের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সড়কে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প, নদী ও সমুদ্রপথে নৌবাহিনী ও কোস্ট গার্ডের নজরদারি জোরদার করা হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কক্সবাজার হয়ে ইয়াবা চোরাচালান রোধে আরও কঠোর হচ্ছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর এবার কক্সবাজারে অনুষ্ঠিত হল মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিরপেক্ষভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযান পরিচালনা। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা, তাদের একটা নির্মূল তালিকা, সেই টাস্কফোর্স কমিটি সেটা করবে। তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। মাদক চোরাচালান ঠেকাতে কক্সবাজার টেকনাফের সড়কপথে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প স্থাপন এবং নদী ও সমুদ্রপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের অচল সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা হচ্ছে। সবাই গুরুত্ব পায় কক্সবাজারের অপহরণ পরিস্থিতিও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপহরণের সঙ্গে মাদক কারবারিদের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তাই অপহরণ প্রবণ পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। মাদক চোরাচালান হয় যে সমস্ত রুটে, সেই সমস্ত রুটে আমরা ক্যাম্প স্থাপন করার ব্যবস্থা নিচ্ছি। সমতলের পাশাপাশি নদী পথে বা সমুদ্র পথে যে মাদক চোরাচালান হচ্ছে, মাদক দ্রব্য আসছে, সেই সমস্ত রুটে নেভি এবং কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা এখন
কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর করতে জেলা পর্যায়ে ল্যাবরেটরি, মালখানা ও হাজতখানা স্থাপন এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ঘোষণাও এসেছে সভা থেকে। আলাদা ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে, সেটা আমরা আইনে রেখেছি, সেটা বাস্তবায়ন করতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাদক চোরাচালানে এবার বিশেষ একটি জ্যাকেট ব্যবহার করছে কারবারিরা। একটি জ্যাকেটে 18টি চেম্বার করে সেগুলোতে মাদক ভরে পরিবহন করছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায়। সম্প্রতি বিশেষ এই জ্যাকেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রটির একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জ মজুত করে। আরেকটি দল দূরপাল্লার বাসে স্বামী স্ত্রীর পরিচয়ে যাত্রী সেজে সেই জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য চক্রের কাছে পৌঁছে দেয়। মাসুদুর রহমানের রিপোর্ট। যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান আসছে এমন গোপন তথ্যে রাজধানীর মহাখালীতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির গোয়েন্দা দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামের একটি বাস থামিয়ে চলে তল্লাশি। সন্দেহজনক এক নারী সহ 3 জনকে আটক করা হয়। 2 পুরুষের ব্যাগ তল্লাশি করে মেলে ফেন্সিডিল, নারীর কাছ থেকে উদ্ধার হয় বিশেষ একটি জ্যাকেট, সেটিতেও মেলে মাদক। 3 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় এদের আরেক সদস্য আসছে আরেকটি বাসে। এবার দেশ ট্রাভেলস নামের আরেকটি বাস থামিয়ে চক্রের আরেক নারী সদস্যকে আটক করেন। তার কাছ থেকেও মেলে একই জ্যাকেট, সেটি থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। আমার শরীরে যে জ্যাকেটটি দেখা যাচ্ছে এটি মোটেও সাধারণ কোনো জ্যাকেট নয়। মাদক কারবারিরা খালি গায়ে এই জ্যাকেট পরিধান করে ওপরে পোশাক পরে ভেতরে সুকৌশলে মাদক পরিবহন করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল যখন এই জ্যাকেটটি উদ্ধার করে তারা অবাক হয়েছিল, কেননা এর ভেতরে সুকৌশলে এভাবেই থরে থরে সাজানো ছিল ফেন্সিডিল। ডিএনসি জানায় গ্রেফতার নাসিরুল এই চক্রের প্রধান, ফাহিম, জুলেখা, নাসরিন তার সহযোগী। তারা 3 থেকে 4 বছর ধরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বিশেষ জ্যাকেটের সাহায্যে মাদক পরিবহন করে আসছিল। বিশেষ প্রকারের জ্যাকেট প্রস্তুত করে দেয় তারা, এবং ওই জ্যাকেটে 18 থেকে 20টি চেম্বার থাকে। প্রত্যেক চেম্বারে তারা 3 থেকে 4টি ফেন্সিডিল এরকম তারা কনসিল করতে পারে। তারা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আপনার বাসে আসে, এটা সেটা কোনোভাবে বোঝার যায় না আসলে যে তারা এখানে মাদক পরিবহন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা মোবাইল ফোন বন্ধ করে তারা এই মাদকগুলো পরিবহন করে। চক্রটি মূলত 3টি ভাগে বিভক্ত। একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জে মজুত করে। আরেক দল প্রতি পিস 1.5 থেকে 2,000 টাকায় সেটি কিনে দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে বিশেষ জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য একটি দলের কাছে 3 থেকে 3,500 টাকায় বিক্রি করে। ঢাকার সেই চক্র খুচরায় বিভিন্ন দামে রাজধানীতে বিক্রি করে। 3টা নেটওয়ার্ক আছে এখানে। একটা চক্র তাদের যে ভারতীয় যে সীমান্ত আছে, সীমান্ত থেকে তারা বাংলাদেশি ফেন্সিডিল তারা এখানে পাচার করে। ঢাকায় যে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে তারা যোগসাযোগ করে তারা এই নেটওয়ার্কটি আসলে এস্টাবলিশ করেছিল। চক্রের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে কোনোভাবেই কমছে না মাদকের বিস্তার। অভিযানের মুখে প্রতিনিয়তই কৌশল আর জায়গা পাল্টে চলছে রমরমা বাণিজ্য। এরই মধ্যে 49 জন শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা করে অভিযানে নেমেছে পুলিশ। আর মাদকের হটস্পট বস্তিগুলো উচ্ছেদ করে বিনোদন কেন্দ্র বানাতে চায় সিটি কর্পোরেশন। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। হাত বাড়ালেই মিলছে ভয়ঙ্কর মরণ নেশা। শিল্পনগরী টঙ্গীর সবচেয়ে বড় এই মাদকের হাট বসেছে তুরাগ নদীর তীর ঘেঁষে। নৌপথ ব্যবহার করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক নিয়ে আসছে এখানে। আর এখানকার ক্রেতা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয়রা। গাজীপুরে মাদক বাণিজ্যের এমন চিত্র দীর্ঘদিনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজও করছে পুলিশ। সম্প্রতি মাজার বস্তিতে দফায় দফায় অভিযানে বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বন্ধ করা হয়েছে সুড়ঙ্গ পথগুলো। তবু নিয়ন্ত্রণে নেই মাদক ব্যবসা। সন্ধ্যার সময় দেখি যে এই জায়গা থেকে যে একটা লম্বা সিরিয়াল ধরে আপনার একবারে ওই মাথা পর্যন্ত বাবা বেচে, গাঞ্জা বেচে। দেশের সবচেয়ে বড় এই মাদকের স্পটের কিছু অংশের নিয়ন্ত্রণ এখন পুলিশের হাতে। তবে অভিযানের মুখে ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক কারবারিরা রূপ বদলেছে তাদের কৌশলের।
আস্তানা গুটিয়ে তারাই এখন ছড়িয়ে পড়েছে তুরাগ নদীর পাড়ে, আশপাশের শান্ত আবাসিক এলাকাগুলোতেও। বস্তি থেকে উচ্ছেদের পর একদল আশ্রয় নিয়েছে সড়কের বিআরটি লেনে, আরেক দল ছড়িয়ে গেছে আবাসিক এলাকাগুলোতে। সড়কের ওপর সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ বসিয়ে দিনরাত চলছে রমরমা ব্যবসা। বলা চলে সবসময় ওরা এখানে নেশা পানিতে ব্যস্ত থাকে। মাদক তো বিক্রি করে, এখানেও দেখা যাচ্ছে অনেক বিশৃঙ্খলা করে। গত এক মাসে টঙ্গীতে 50 জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবু ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ব্যবসায়ীরা। সম্প্রতি 49 জন শীর্ষ মাদক কারবারির তালিকা করে অভিযানে নেমেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, জেলার মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম কারণ বস্তিগুলোর জমির মালিকানা নিয়ে জটিলতা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার নামে আমরা দেখতে পেলাম যে জমির যে খতিয়ান, তাদের সাথেও আমাদের পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন। আশা করি অপরাধীরা আছে, তাদেরকে উচ্ছেদ করার কার্যক্রম পরিচালনা করবেন। আমরা সব ধরনের সহযোগিতা করবো, আমরা আছি, পাশে আছি। জায়গা জটিলতার স্থায়ী সমাধান চায় গাজীপুর সিটি কর্পোরেশনও। এরই মধ্যে রাজককে দেয়া হয়েছে আনুষ্ঠানিক বার্তাও। সহযোগিতা পেলে মাদকের আস্তানা ঘুরিয়ে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। আমরা এগুলোকে উচ্ছেদ করে এখানে সৌন্দর্য বর্ধনের কাজ করব। এটা ওই টঙ্গী শহরের মানুষ, সেখানে ওয়াকওয়ে থাকবে, সেখানে ব্রেঞ্চ থাকবে, সেখানে গার্ডেন থাকবে। বিষয়টি নিয়ে রাজকের ঢাকার উত্তরা অফিসে যোগাযোগ করলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিগগিরই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে জায়গাগুলো স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে নতুন কিছু নয়, তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্ধেকই। কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলছে যানজটের ভোগান্তি। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। রিমু সিদ্দিকের রিপোর্ট। 30 ফুট প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে। রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা। ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। এতে প্রতিদিন একই পথে একই জটে আটকে থাকার ভোগান্তি লাখো মানুষের। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে চেনা বাস্তবতা। ঘটা করে ফুটপাত দখল মুক্ত করার ঘোষণা দিলেও কাজ করা হয় না প্রতিশ্রুতি মাফিক। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে। দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নিজের তো জায়গা ঘুরে দেয়, তাহলে সব আকারে এখানে যাইব। হকার কাট করে দেওয়া হবে বলছিল, এখন পর্যন্ত ওরা কার্যকরিতা আসেনি। দোকানদারি বন্ধ হয়ে গেলে তো মনে করেন সমস্যা, সংসার চালাই দিই। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রেখে দেয়, রেখে দেওয়ার পরে গাড়িগুলো যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাত পুনরুদ্ধারে প্রচলিত উচ্ছেদ নয়, প্রয়োজন হকারদের স্থায়ী পুনর্বাসন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত কঠোর নজরদারি। বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারা ফেরত আসছে। এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক, সেগুলোকে হয়তো তারা কিছুক্ষণ অপেক্ষা করিয়ে আবার তারা বসে যেতে পারে। এটা খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশন। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এইটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। বছরের পর বছর যায়, বদলায় না ফুটপাত দখলের সংস্কৃতি। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত
পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য। এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্যাংয়ের আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘাত বাড়ছে। পাশাপাশি তারা জড়িয়ে পড়েছে খুন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে। এতে আতঙ্কিত জেলাবাসী। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বৃদ্ধির দাবি পুলিশের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীর কোতালিরচর দড়িকান্দি এলাকায় ১৫ বছর বয়সী কিশোরী আমেনার মরদেহ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। তার ১৫ দিন আগে ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এর ২ মাস পর ২৩ এপ্রিল নরসিংদীর নজরপুর মতিউল্লাহ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে কিশোর গ্যাং সদস্যরা ইজিবাইক থেকে ইপটিজিং ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কিশোরগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে। পাশাপাশি তারা জড়িয়ে পড়ছে খুন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে। এতে আতঙ্কিত জেলাবাসী। বিভিন্ন মোড়ে, কলেজের সামনে কতগুলো বকাটের ছেলে দাঁড়িয়ে থাকে এবং আমাদেরকে উদ্দেশ্য করে তারা হাসাহাসি করে। আমরা কলেজে আসা যাওয়ার সময় ওরা আমাদের নিয়ে হাসাহাসি করে, বাজে মন্তব্য করে, অশ্লীল কথাবার্তা করে, যার কারণে আমরা বিরক্ত বোধ করি। ছেলেগুলোর বয়স ১৫-১৭ বছর। এদের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একটা কিশোর গ্যাংকের গ্রুপ কিন্তু আপনার ব্যাপকভাবে ছড়িয়ে তারা চুরি করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছে, ডাকাতি করছে। এদিকে কিশোরদের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন মহলের প্রতিনিধিরা। গ্যাং সংস্কৃতি নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ তাদের। বাংলাদেশ পুলিশ এত চালু, তারা তাদের নগদ ধরবেন সব, কিন্তু কেন তারা এটা পদক্ষেপ নেয় না সেটাই বুঝি না। একদিকে আইনের প্রয়োগ করে তাদেরকে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে হবে, অপরদিকে তাদের তাদেরকে পুনর্বাসন করার মতো এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটিও কিন্তু হাতে নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বৃদ্ধির দাবি পুলিশের। গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করতেছি যে কোনো ধরনের কোনো ঘটনা যখনই ঘটে, এই ঘটনার অন্তরালে অপর কোনো পক্ষ আছে কিনা সেটাও আমরা বিশেষভাবে নজরদারি করতেছি এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের তথ্য মতে হত্যা, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং মেয়েদের উত্তক্ত করার ঘটনায় গত ১ বছরে নরসিংদীতে শতাধিক মামলা হয়েছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। সময় সংবাদ, নরসিংদী। দীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে সরকারি বরাদ্দ, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে কার্যত অচল ঢাকার ধামরাই উপজেলার কৃষ্ণনগর ২০ শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। স্থানীয়দের অভিযোগ, কার্যকর উদ্যোগের অভাবে কয়েক কোটি টাকা ব্যয় নির্মিত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব। সবুজ শ্যামল মনোরম পরিবেশে ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রত্যন্ত কৃষ্ণনগর এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২০ শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। ভবনের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় স্টাফ কোয়ার্টারও। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। কিন্তু ২ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। বিশাল সরকারি স্থাপনাটি অনেকটাই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও পরিচালন ব্যয়ের বরাদ্দ না থাকায় হাসপাতালটি কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না। বর্তমানে জরুরি বিভাগ, ল্যাব সহ বেশিরভাগ সেবা কার্যক্রম বন্ধ, নিয়মিত ভর্তি রোগীও নেই। এতে ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এখানে ডাক্তার বা নার্স ওরকম ভাবে নেই। এখানে আইছিলাম ওষুধ নিতে, এখানে কোনো ডাক্তারও নাই, কোনো ওষুধও নাই। টুকটাক ওষুধ টষুধ দেয়,
আগে দিত, এখন একদমই বন্ধ। হাসপাতাল সূত্র জানায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ল্যাব সুবিধা এবং পর্যাপ্ত জনবলের অভাবে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না। নিয়োগপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক বর্তমানে ঢাকা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে সংযুক্ত রয়েছে। সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী হাসপাতালটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। রোগী আসে, আইসা হয়রানি হয়, ওষুধ পাওয়া যায় না। মোট কথা একটা পরামর্শের জন্য আমরা পরামর্শ দিতে পারি, এটি আর এছাড়া আর কিছু করতে পারি না আমাদের। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করা সম্ভব হবে। পদায়িত চিকিৎসকের মধ্যে 4 জনই সংযুক্তিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছেন। একজন চিকিৎসক অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ওষুধপত্র, সরঞ্জামাদি, ল্যাবের জন্য জিনিসপত্র কিনতে পৃথক বরাদ্দর প্রয়োজন। 2006 সালে হাসপাতালটি নির্মাণ করা হয়। সময় সংবাদ, সাভার। মাদারীপুরে আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে রোগী। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে ভিড় বাড়ছে হাসপাতালে। বিস্তারিত জানাতে জেলা হাসপাতালে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। অভিজিৎ, মাদারীপুরে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা। আমরা সকালবেলা আজকে দেখেছি যে ডায়রিয়া ওয়ার্ডে 25টি বেড থাকার পরিবর্তিতে রোগীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ একটি বেডে 2 জন করেও কিন্তু রোগী দেখা গেছে। একইভাবে যে শিশু ওয়ার্ড সহ অন্যান্য যে রোগীরা তারাও কিন্তু ভিড় করছেন। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই রোগগুলো দেখা গেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কথা বলতেছিলাম রোগী এবং স্বজনদের সাথে। তারা বলছেন যে হঠাৎ করে কিন্তু এই যে ডায়রিয়ার যে অস্বাভাবিক প্রকোপ দেখা গেছে, এটি কিন্তু তাদের কাছে অস্বাভাবিক মনে হওয়ার পরে কিন্তু তারা হাসপাতালে ছুটে আসছেন এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছেন। আমরা কথা বলেছিলাম মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকারের সাথে। তিনি জানিয়েছেন যে ভয় বা আতঙ্ক কোনো কিছু না করে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। যাদের ডায়রিয়া দেখা গেছে তাদের তরলজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে ডাবের পানি এবং যে স্যালাইন রয়েছে সেটি কিন্তু খাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যে হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখেছি যে শিশু ওয়ার্ডে কিন্তু যে ঠান্ডা জনিত যে রোগ রয়েছে, জ্বর, সর্দি, কাশি সহ অন্যান্য রোগেও কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে এবং তাদের সাথে কিন্তু তাদের যে অভিভাবক তারা কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে একদিকে বৃষ্টি এবং অন্যদিকে যে আবহাওয়ার পরিবর্তন, সেই কারণেই কিন্তু যে মাদারীপুরে 250 শয্যা জেলা হাসপাতালের রোগীরা ভিড় করছেন এবং অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু এই একই ধরনের রোগের যে উপসর্গ নিয়ে কিন্তু রোগীরা আসছেন। হাসপাতাল থেকে চিকিৎসকরা বলছেন যে প্রাথমিক চিকিৎসা যাদের দেওয়া হচ্ছে তারা বাড়ি চলে যাচ্ছে এবং যারা জটিল এবং গুরুতর রোগী রয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যখন সুস্থ হচ্ছে সেখান থেকে কিন্তু তাদের আবার ছুটি দিয়ে অর্থাৎ তাদের বাড়ি পাঠানো হচ্ছে। আবহাওয়ার জনিত কারণ প্রতি বছরই কিন্তু এই হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ে এবং চিকিৎসকরাও কিন্তু তাৎক্ষণিক যে চিকিৎসা সেটি কিন্তু দিয়ে থাকেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুর 250 শয্যা হাসপাতালে যে রোগীর সংখ্যা বাড়ছে সেখান থেকে সব শেষ। মাদারীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। প্রায় 2 যুগ ধরে উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দারা। শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। রাস্তার বেহাল অবস্থা ও ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর জলাবদ্ধতায় ভোগান্তিতে 5 লাখ মানুষ। ভোগান্তি দূর করতে এই ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। সড়ক জুড়ে জলাবদ্ধতা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের দক্ষিণ সস্তাপুর, ইসদাইর বাজার ও বুড়ির দোকান সহ বিভিন্ন এলাকার এমন বেহাল দশা। স্থানীয়রা বলছেন রাস্তাগুলো নিচু হওয়া, বিভিন্ন স্থানে ড্রেন ভেঙে যাওয়া এবং দীর্ঘ সময় উন্নয়ন না হওয়ায় সারা বছরই ময়লা পানিতে তলিয়ে থাকে। এতে বছরের পর বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা। রাস্তা জুড়ে গর্ত সৃষ্টি হওয়ায় ঘটছে দুর্ঘটনাও। এছাড়া বিশুদ্ধ পানির সংকট, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। ড্রেনের পানি সারা বছর এরকম থাকে, শুধু বর্ষাকালে না। প্রত্যেকটা ড্রেনেই নিচু, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই সমস্যার কারণে এলাকাবাসী চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। কিছু এলাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই ওয়ার্ডগুলি
অত্যন্ত অবহেলিত। সম্প্রতি ফতুল্লা ইউনিয়নের 3টি ওয়ার্ড পুরোপুরি এবং 2টি ওয়ার্ডের আংশিক এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় নিয়ে জনমত গ্রহণ করছে স্থানীয় সরকার বিভাগ। তবে আংশিক নয়, পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে দাবির বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস জেলা প্রশাসকের। নতুন এলাকা যদি সম্প্রসারণের জন্য আরও যদি এলাকার অন্তর্ভুক্তির বিষয় থেকে থাকে, অথবা কোনো এলাকা ভুলভাবে ঢুকে গেছে সেটাকে বাদ দেওয়ার প্রস্তাব যদি থেকে থাকে, এগুলো আমরা যাচাই বাছাই করে এই প্রস্তাব আবার পুনরায় হওয়ার সুযোগ আছে। 3.61 বর্গমাইল আয়তনের ফতুল্লা ইউনিয়ন 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সংকটের খবর উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 60 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে প্রস্তাবিত খসড়ায় শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত সেসব ব্যক্তি বা দেশ এ নৌপথ ব্যবহার করতে পারবেন না। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজের তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে, পাশাপাশি যে কোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। জাতীয় স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সে সঙ্গে ছিনতাই ও অপরাধ নির্মূলে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া স্টেডিয়াম এলাকার দোকান ভাড়া পুনর্নির্ধারণ করার কথাও জানান তিনি। সংস্কার করা হবে মাওলানা ভাসানী স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামো। ঢাকা জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন এরিয়াকে আধুনিক স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনার কথা আগে থেকেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই কার্যক্রমের অংশ হিসেবে এবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন তিনি। জাতীয় স্টেডিয়াম এলাকা ও এর আশপাশের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম সহ টেবিল টেনিস ফেডারেশনের সামনের রাস্তা রীতিমতো পরিণত হয়েছে মাদকের আখড়ায়। এছাড়া স্টেডিয়াম এলাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় হরহামেশাই ছিনতাইয়ের কারণে নিরাপত্তা শঙ্কায় পড়তে হয় বিভিন্ন ফেডারেশনের অ্যাথলিটদের।
স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে হতাশ হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেও। নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানান তিনি। বড় সমস্যা হচ্ছে যে সন্ধ্যার পর এখানে মাদকের একটি ব্যাপকভাবে আমার মনে হয় যে এখানে মাদক সহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে যাতে আমরা এই সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছিনতাই থেকে শুরু করে মাদকের যে অবাধ যে চলাচল এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। স্টেডিয়াম এলাকার দোকানপাট নিয়েও আক্ষেপ আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পুরনো নিয়মের গ্যারাকলে পড়ে জাতীয় স্টেডিয়ামের দোকানপাট থেকে ক্রীড়া পরিষদ যে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তা অবগত আছেন আমিনুল হক। দ্রুতই এই বিষয়ে তদন্ত করে স্টেডিয়াম এলাকার দোকানের ভাড়া পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায় সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। স্টেডিয়াম এলাকায় ময়লা আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য দোকানগুলোকে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে মৌলানা ভাসানী স্টেডিয়াম সহ জাতীয় স্টেডিয়াম পাড়ার বিভিন্ন কমপ্লেক্সের সংস্কার কাজ হাতে নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস, বগুড়ার প্রাণ গেল 6 পথচারীর, আহত 15, পালিয়েছে চালক, বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। ঢাকা দিল্লি সম্পর্কে উত্তাপ, আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না হলে সম্পর্কে বাড়বে উদ্বেগ, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সিদ্ধান্ত নিতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামায়াত, সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ, শিক্ষাঙ্গনে সংঘাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজমিলা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।